আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঠান্ডা গলায় উত্তর দিল শারফান। ওকে ভালো করে দেখতেই বুঝে গেল হাসিব। এই চেহারার পেছনে রয়েছে সেই ভয়ঙ্কর পরিচয়, জারার ভাই শারফান। সাথে সাথে মনে পড়ে গেল সানার সেদিনের সতর্ক বার্তাও। আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল শারফানের পায়ে, কেঁদে কেঁদে বলতে লাগলো, ভাইয়া আমি ভুল করছি, মাফ করে দেন ভাইয়া প্লিজ। কিন্তু শারফানের মনে পড়ল এই ছেলেটিকেই তো অন্ধভাবে বিশ্বাস করেছিল ওর বোন। সে বিশ্বাসকে পুঁজি করে সে ঠেলে দিয়েছিল যারাকে মৃত্যুসম বিপদের মুখোমুখি। সানার বেলায় যেটুকু সহনশীলতা আর মায়া ওকে পশু হয়ে ওঠা থেকে থামিয়ে রাখত, এই মুহূর্তে সেই মানবিক প্রবৃত্তির এক বিন্দু অবশিষ্ট রইল না ওর মধ্যে। ও যেন আগুন হয়ে উঠল। হাসিবে চাঁদির উপরে চুল শক্ত মুঠোয় ধরে একে একে থাপ্পড় মারতে থাকলো তার মুখে। নিঃশ্বার গোডাউনের ভিতর প্রতিটি আঘাত যেন ধ্বনিত হতে থাকলো বজ্রের মতো। আর তার ফাঁকে ফাঁকে মিশে যাচ্ছিল হাসিবের কাতরতা, অসহায় কান্নাকাটির শব্দ। গাল দুটো ফুলে নরম হয়ে উঠল তার। প্রতিটি আঙ্গুলের ছাপ গেঁথে যেতে লাগলো কালচে দাগ তৈরি হয়ে। একসময় ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো, নাক দিয়েও গড়িয়ে পড়ল রক্ত। গোডাউনের কংক্রিট মেঝে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল উন্মাদ ক্রোধের, হিংস্র প্রতিশোধের, আর প্রতিটি নিঃশ্বাসে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণের। আমি চাই না ভাইয়া, আমি চাই না দারার সাথে মিশতে। আমাকে ফারনাজ ভাই হুমকি দিয়েছিল। শারফান থেমে গেল, কানে ঢুকলো কথাটা, কিন্তু হাতের মুঠোয় চুল চেপে ধরে রইল একইভাবে। কিসের হুমকি? ঠিকঠাক করে বল। সত্যি বলবি, না বললে তোর বোনেরও সেই পরিণতি করব যা তুই আমার বোনের সাথে করেছিস। হাসিব হাঁপাতে লাগলো, শরীর নিস্তেজ, চোখ ঝাপসা। পানি খেতে মন চাইল, কিন্তু চাওয়ার সাহস হলো না। সে বলতে শুরু করলো সমস্তটা। বোনের বিয়ে ভাঙার ভয় দেখানো, ক্যান্সার আক্রান্ত বাবার জন্য যখন আবার সাহায্যের দরকার হবে, সৈয়দ কবিরের বাড়িতে গেলে তখন খালি হাতে ফিরতে হবে, এই হুমকি। পরিবারের চলা, অভাব, অসহায়তা আর আত্মীয়দের দয়ার উপর নির্ভর করে বেঁচে থাকার কষ্ট। প্রতিটা কথা যেন তার বুক চিরে বের হচ্ছিল। নাফিসের মনে দয়া এসে ভিড়ল ছেলেটার কথা শুনে। নিজের শৈশব কৈশোরের দুঃসহ দিনগুলোর কথা মনে পড়ে গেল তার। হাসিবের তবু সাহায্য পাওয়ার উপায় আছে, তার পরিবারের চেয়ে তাও ছিল না। সে এগিয়ে এসে শারফানের কানে কানে বলল, ভাই, এই পোলাটা হইল ফারনাসের হাতের কাঙালি পুতুল। পরে মারলে আপনার কোনো ফায়দা হইব না। লাভ হইব যা, তা হলো ওর মা বোন রাস্তায় ভিক্ষা করে বাঁচব। আপনার দরকার তো ওই বান্দির পোলাগুলারে যারা কিডন্যাপে জড়িত ছিল। আর ভিডিওগুলো জাগো কাছে আছে। ওই পোলা নিজেরাই আর এক ভুক্তভোগী। যে চুতা দিছেন যথেষ্ট হওয়া এর জন্য। শারফান চুপচাপ শুনল। আসলে সেও সবই বুঝতে পেরেছে, কিন্তু রাগ সামলে উঠতে পারছে না কেবল। যেমন করেই হোক, যার আজকের পরিণতির পেছনে প্রথম অবদান এই ছেলেটার বিশ্বাসঘাতকতাই যে। আবার এটাও সত্য, তার মেসেজের কারণেই সেদিন রাতের মধ্যেই যারাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। হাসি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে দেখে শারফান পাভেলকে ইশারা করলো। পাভেল এগিয়ে এসে ওর মুখে ঠান্ডা পানি ছিটালো, কিছু পানি খেতেই দিল। একটু সুস্থ হতে শারফান জিজ্ঞেস করলো, সানা তোদের প্ল্যানের সঙ্গে জড়িত ছিল না বলছিস? মাথা নেড়ে না জানালো হাসিব। সানা আপুর সাথে যেদিন আচমকা দেখা হয়েছিল, আপু কিছু জানতো না, ভেবেছিল দারার সাথে আমার প্রেম আছে হয়তো, তাই বারবার নিষেধ করেছিল এ ব্যাপারে না এগোতে। আর আপনার কথা বলেও সতর্ক করছিল খুব। নাফিস আর পাভেল একে অপরের মুখ চাওয়াচির করে শারফানের দিকে চাইল। তারপর দেখতে পেল ওর প্রতিক্রিয়া। কিছুক্ষণ থমকে গেল, হঠাৎ অস্থির ভঙ্গিতেই দাঁড়িয়ে পড়ল সে। নিম্ন ঠোঁট কামড়ে কী যেন ভাবল কিছুক্ষণ, তারপর নিজের মনে বিড়বিড় করে উঠল, তবুও তো দোষী। না জেনে হলেও সেদিন দায়ী ছিল ও। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভেতর ভেতরে যুক্তি খুঁজতে থাকলো। বিশ্বাস করতে চাইল যেভাবে সে সানাকে শাস্তি দিয়েছে তা হয়তো সঠিক, কিন্তু না, কোনো যুক্তি দাঁড়াতে পারল না নিজের বিবেকের সামনে। ওর মন মস্তিষ্ক কোনটি এখন আর সমর্থন করতে পারল না সানাকে দেওয়া শাস্তিগুলোকে। আজ 4 দিন ধরে তার মধ্যে যে অনুশোচনা ছায়ের মতো মিশেছিল, সানা নির্দোষ প্রমাণিত হওয়া মাত্রই সেটাই রূপ নিল ভয়ানক আত্মরোগে। কেমন তেতো হয়ে উঠল মুখের ভেতরটা। নিজেকে আর সংবরণ করতে না পেরে সামনে থাকা চেয়ারটায় ভয়ঙ্কর এক লাথি মেরে বসল।
ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ল সেটা। আর ওর দেহের বিষণ্ণতা ও দাহ যেন নিঃশব্দে গোটা ঘরটাকে ঢেকে ফেল। রাত 11:20। হাইওয়ে ধরে প্রচণ্ড গতিতে শারফানের গাড়িটা ছুটে চলছে চরগাঁয়ের উদ্দেশ্যে। একই সাথে মৌসুমীকে লাগাতার কল করে চলেছে, কিন্তু রিসিভ করছে না মেয়েটা। কেন করছে না সে ভেবেই চিন্তা বেড়ে গেছে ওর। হাসিবকে পাকড়াও করতে যখন ঢাকা পৌঁছালো ওরা, তার কিছুক্ষণ পরই নাফিসকে ফোন করেছিল মৌসুমী। জানিয়েছিল সানার কোন অবস্থার কথা। প্রচণ্ড জ্বরে বেহুশ হওয়ার দশা হয়েছিল নাকি। জ্বরের ওষুধপত্র খাইয়ে দেওয়ার নির্দেশ করে। মাঝখানের সময়টাতে আর কোনো খোঁজ নেয়নি শারফান। কেবল হাসিবের মুখ থেকে স্বীকারোক্তি পাওয়ার পরই সজাগ হয় ওর মনটা। পথিমধ্যেই হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি। উনশিফট ঝাপসা হয়ে উঠতেই ওয়াইপার দুটো থেমে থেমে একঘেয়ে ছন্দে কাজ মুছতে লাগলো। বৃষ্টির পদ্মা আর কাচের উপরে ছুটে চলা জলের রেখায় মাঝখানে আচমকা ঘটল অপ্রত্যাশিত ঘটনা। সামনের দিক থেকে আসা একটি গাড়ির তীব্র হেডলাইট চোখে পড়তেই মুহূর্তের জন্য যেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল শারফান। চোখ বাঁধিয়ে যাওয়া সেই ফাঁকেই সামনে চলতে থাকায় একটি গাড়ির একেবারে পেছনে পৌঁছে গেল ওর গাড়িটা। তবে প্রতিক্রিয়া দ্রুত, শেষ মুহূর্তে ঝাঁকুনি দিয়ে ব্রেক কষে রক্ষা করল সম্ভাব্য সংঘর্ষ। হাতে স্টিয়ারিং, পায়ের নিচে ব্রেক, সব কিছু ঘটে গেল কয়েক সেকেন্ডের ভেতর। ধাতব চাকার ঘর্ষণে রাস্তার বিচ্ছিরি এক শব্দ হলো। গাড়িটা থেমেছে আগের গাড়ির পেছন থেকে মাত্র এক চুল দূরে। মুহূর্তেই শারফানের শরীর জুড়ে যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল অ্যাড্রেনালিন। যেতে পথে এক ট্রাক ড্রাইভার, শালা মাতাল নাকি বলে গালি ছুঁড়ে চলে গেল। কানে এলো, গায়ে লাগালো না কথাটা। শরীরে কাঁপন থামতেই মন স্থির করে আস্তে ধীরে এগোলো সে। সামনে বাজার পেল একটা, কি মনে করে যেন থামলো সেখানে কিছুক্ষণের জন্য। রাত 1:25। গাড়িটাকে প্রতিবারের মতো নির্দিষ্ট একটি গ্যারেজের দোকানে রেখে পায়ে হেঁটে নির্জন সড়ক পার করে চলে এলো শারফান চূড়ান্ত গন্তব্যে। ছাতাটা মাথায় থাকলেও বৃষ্টির ঝাপটাই ভিজে গেল সে অনেকটাই। থপথপ পা ফেলে অবশেষে বারান্দায় এসে পৌঁছালো। এক কোণে ছাতাটা রেখে ডাকলো মৌসুমীকে, কিন্তু ঘুম ভাঙল মৌসুমীর দরজায় কড়া নাড়ার পর। তাড়াহুড়ো করে ফোনের আলো জ্বালিয়ে এসে দরজাটা খুলল সে। ওই শব্দে ঘুম ছাড়ল সদা সতর্ক থাকা জাঙ্গেরও। শারফানের অস্তিত্ব টের পেয়ে বেরিয়ে এলো দ্রুত। তোমাকে ফোন করেছি কতবার? ফোন কোথায় তোমার? জ্বরেতে বেহুশের মতো ঘুমাইয়া গেছিলাম স্যার, মাফ কইরা দেন। তোমারও জ্বর এসেছে নাকি? হ স্যার, সন্ধ্যার পরতেই শরীরটা ভালো লাগতাছিল না। পাহে দেখি গাও গরম, মাথা ভাল লাগে আমারও। আর সানা, ওর কি অবস্থা? জ্বর কমেছে? বলেছিলে খেতে পারিনি রাতেও। কিছু খেয়েছে এরপর? না স্যার, দুপুরতেই না খাওয়া সেমরিটা। রাইতে খাবার যাইয়া দেখি জ্বরে ফুরাই বেহুশ। কোনো রকমে দু এক গাল ভাত দিবার পারলাম মুখে, কিন্তু চাবাইতে পারলো না। ঔষধ দিয়া শুয়াই দেই তাই। এরপর আর খোঁজ নিবার পারি নাই। কেমনে জানি মরার ঘুম ঘুমাই গেছি। ঠিক আছে, দরজাটা খুলে দিয়ে তুমি শুয়ে পড়ো। না স্যার, আমি যাই ওর কাছে, দেখি কি অবস্থা। আপনি তো একবারে ভিজা পইরা আইছেন, ঘরে যাইয়া গাও মুছে বিশ্রাম লন। বললাম তো তুমি যাও, রেস্ট করো, আমি দেখছি ওকে। আর সকালেই তোমার ছুটি। মৌসুমী কৌতূহল চোখে চাইল তাকে, হাতে ইশারায় থামিয়ে দিয়ে বলল শারফান। সকাল হলে বলবো, দরজাটা খোলো আগে। হাতে অনেকগুলো ব্যাগ শারফানের, সেগুলো কিসের তা নিয়েও কৌতূহল জেগেছিল মৌসুমীর, কিন্তু তার জানার সুযোগ হলো না। দরজাটা খুলে দিয়ে শারফানের আদেশে জাঙ্কে নিয়ে চলে গেল সে। ঘরে ঢুকেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতর থেকে দরজায় খিল দিল শারফান। সানার দিকে আলো ফেলে এগিয়ে এলো ওর কাছে। হাঁটু জোড়া বুকের সাথে লাগিয়ে মাথা গুজে পড়ে আছে মেয়েটা। নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না তাও বোঝা যাচ্ছে না। হঠাৎ হঠাৎ শরীরে কাঁপুনি দিচ্ছে, তা দেখা গেল কেবল। একটা ব্যাগ থেকে শারফান দ্রুত কমফোর্টার বের করে গায়ে জড়িয়ে দিল ওর। তারপর সিথানে বসে বৃষ্টিতে ভেজা শীতল হাতটা ওর কপালে রাখল। ধুমজ্বর টের পেল, ওষুধে কোনো কাজই হয়নি। তবে মৃদুস্বরে ডাকলো বেশ কবার। সাড়া দিল সানা, চোখের পাতা একবার কাঁপিয়ে, তাই আবারও ডাকলো ওকে। এবার একটুখানি খুললো চোখ দুটো, নিভু নিভু দৃষ্টি, কিন্তু সামনে সবই ঝাপসা ওর। খুব ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখছিল। নিজের মৃত্যুর অর্ধচেতন সানা ভেবে নিল তাই সে মরেই গেছে।
আত্মার দৃষ্টিতেই এখন দেখছে সব কিছু। প্রলাপ বকতে শুরু করলো হঠাৎ। কই আমার কবর? আমার কবর খোঁড়া হয়নি এখনো। আমার শেষ গোসলও তো হলো না। আমার জানাজা পড়লো না কেউ। আমাকে শেষবারের মতো দেখলো না কেউ। আব্বু দেখলো না, আম্মুও দেখলো না। আম্মু কই তুমি? মাকে ডেকে ওঠার পর এক মুহূর্ত থেমে কেঁদে উঠল ফুপিয়ে। কেউ কাঁদে না আমার জন্য? আমার লাশের কাছে কেউ নেই। মেহা, এই মেহা, তুইও নেই। তুই তো খুশি না? আমার সব কিছু আজ থেকে তোর হয়ে গেল যে। আর তো আমি ঝগড়া করতে পারবো না। মারও খাবি না আমার হাতে। আমি আর কোনো দিন ফিরবো না তোদের কাছে। মুখের কাছে ঝুঁকে পড়ে সব কথা শুনতে পেল শারফান। যারা আর তার বাবার বিপদের পর হৃদয়টা যেন আজ আবার ঠিক একইভাবে মোচড় দিয়ে উঠল। ভেতরে কোথাও কিছু একটা ছিঁড়ে যাচ্ছে অনুভব হলো তার। হঠাৎই সানাকে টেনে নিজের বুকের মধ্যে চেপে ধরল, ঠিক সেদিনের মতো যেদিন যারাকে জড়িয়ে ধরে দৌড়েছিল হাসপাতালে। পাথরের মতো নীরব হয়ে জড়িয়ে রাখলো ওকে অনেকক্ষণ। মনে হচ্ছিল জাগতিক সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে গেছে সে সানাকে সঙ্গী করি। আর সানার খেয়াল এলো তখন পুরোপুরি ভিন্ন দৃশ্যপট। বাবাকে ডেকে উঠে বিড়বিড় করলো, আব্বু, আমি মরে যাওয়ার পর বুকে নিলে তুমি? চুপ সানা, কানে কাছে ঠোঁটটা নামিয়ে ফিসফিসানির মতো বলল শারফান। তুমি বেঁচে আছো, কিচ্ছু হয়নি তোমার। তুমি জীবিতই ফিরবে তোমার আব্বুর বুকে। আদৌ ঘুরতে দাও, আমি পৌঁছে দেব। চিনেছো আমাকে? তাকিয়ে দেখো একবার, আমি সায়াফ। কোনো জবাব দিল না সানা। নিঃশব্দে চোখ দুটো পিটপিট করলো কয়েকবার। শারফানও আর কোনো কথা বলল না, ওকে শুইয়ে দিল। আবার ব্যাগগুলো থেকে খাবারের বক্স বের করলো। এরপর তখন বাজার দেখে খেয়ালে এসেছিল জ্বরে ভুগতে থাকা সানার জন্য দরকার হবে এগুলো। সে জানতো জ্বরের সময় মানুষ যতটা না ওষুধ খায় তার চেয়ে বেশি দরকার হয় স্নেহ আর নরম কিছু খাবার। সানার মিলান মুখ, ফ্যাকাশে ঠোঁট আর কম্পিত শরীর কল্পনা করে তার মনের ক্যালেন্ডারে ভেসে উঠেছিল নিজের পুরনো দিনগুলো স্মৃতি। যখন অসুস্থ থাকলে মা গরম ভাতে মারে একটু ঘি মিশিয়ে দিত, কিংবা ঝাল ঝাল খিচুড়ি। ঠিক সেই সব মুহূর্তের টানেই বাজারে ঢুকে পড়ছিল সে। নিজের অভিজ্ঞতা আর মায়ের সংমিশ্রণে যা যা দরকার সব নিজ হাতে গুছিয়ে নেয়। হোটেলে স্যুপ বানানোর ব্যবস্থা না থাকলেও দোকান থেকে প্রস্তুত স্যুপের প্যাকেট কিনে নিয়ে হোটেলের রসুই ঘরে নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নেয় সেটা। যেতে যেতে ঠান্ডা হবে ভেবে হটপটে ভরে নেয়, কিন্তু খিচুড়ি খাওয়াতে পারবে কি না এর সংশয়ে ভুগে স্যুপটাই হাতে নিল শারফান। সানার কাছে এসে ওকে ডাকাডাকি করলো, উঠে বসতে বলল। সানা তা শুনল না। কি করবে এখন? স্যুপের হটপট হাতে নিয়ে বসে সেটাই ভাবনা চিন্তা করলো সে কিছুক্ষণ। মেঝেতে হটপটটা রেখে দিয়ে ওকে হঠাৎ কোলের মাঝে তুলে নিল। হুঁশে নেই ও, তাও কেমন অপ্রস্তুত বোধ করলো শারফান। এভাবে যত্ন কোনোদিনও কাউকে করা হয়নি যে, এমন অভ্যাসও নেই তাই। সানা মুখের কাছে চামচ ভর্তি স্যুপ ধরে ডাকলো শারফান। এই হাঁ করো একটু। সানা, কথা শোনো, মুখটা খোলো। কেমন অবাধ্যের মতো পড়ে রইল সানা শারফানের বুকে। অনা অভ্যাস সাথে চামচটাও ঠোঁটে আলতো করে ছোয়ালো শারফান। তারপর আবার ডাকলো। ঠোঁটে গরম আঁচ পেতেই ঠোঁট দুটো ছড়ালো সানা। প্রলম্বিত শ্বাসটা ফেলে তখন বেশ কবার খাওয়ালো শারফান। বেশি করে লেবুর রস মেশানো যেই উষ্ণ স্যুপে জিভেতে একটু স্বাদ টের পেল সানা, তাই অরুচি দেখাতে পারল না। রাত যেন থমকে আছে একই জায়গাতে। হাতঘড়ির কাঁটাও হাঁটছে নিঃশব্দে, যেন বৃষ্টির শব্দেই হার মেনেছে। বাইরে তখনও বৃষ্টি ঝরছে অবিরত, নরম অথচ জেদি ঝর্ণার মতো। টিনের চালে টুপটুপ করে পড়ে চলেছে একটানা জলের ছন্দ। আর সেই ছন্দে শারফানের মনের কোথাও মিশে আছে অন্তবেদনা, অনুশোচনা আর অব্যক্ত বাক্য, যা কোনো কালে প্রকাশ করতে পারবে না সে। তার কোলের উপর মাথা রেখে নির্জীব পাতার মতো পড়ে আছে সানা। অন্যার এক কোণা ছিঁড়ে ওকে নিয়ে জলপট্টি করে চলেছে সে। একটু বিরতি নেই। কপালে গালে গলায় বারবার ছুঁয়ে যাচ্ছে সে ভেজা কাপড়। ঠান্ডা সেই স্পর্শে আরও গুটিয়ে গেল মেয়েটা। গায়ের কমফোর্টারও শীত মানছে না দেখে গায়ের শার্টটা ওকে পরিয়ে দিল নির্দ্বিধায়। ভীষণ এক মায়ার তাড়নায় একটা গরম শরীর আর গাপড়া জ্বরের মাঝখানে যেন দাঁড়িয়ে সে শুধু চেষ্টা করে গেল ওকে একটুখানি আরাম এনে দিতে। কিন্তু জ্বরে যে সমস্ত শরীরটায় ব্যথা সানার।
মুখে কোনো কথা নেই, শুধু আর্তগঙ্গানি। তা শোনার মতোই, কিন্তু বোঝার মতো নয়। শারফান থমকালো, বুঝতে চেষ্টা করলো ও স্বপ্নে কাঁদছে নাকি কোনো যন্ত্রণায়। একটা হাত ওর কপালে রাখতে ফিসফিসে আম্মু ডেকে উঠে করুণ এক সুরে কেঁদে উঠল মেয়েটা। শারফান ভাবল, মাকে কাছে না পাওয়ার কথা স্মরণ হচ্ছে বলেই হয়তো এমন করে কাঁদছে সে। অনুতাপে পুড়ে ওকে আরও একবার আগলে নিল বুকের ভেতর। একটু ঝুঁকে ঠোঁটটা চেপে ধরল ওর কপালে। অনুভব করলো কপালটা একটু ঠান্ডা লাগছে এখন। তাপটা কি তবে কমেছে? হয়তো। অপলক তাকিয়ে থাকলো সে সানার মুখের দিকে। কোনো এক ভাবনায় ডুবে গেল যেন। তারপরই ডেকে উঠল ওকে। চোখ দুটো অল্প ঘুমিয়ে ডুবে আছে সানার, আর ঠোঁটের কোণে লেগে আছে কাতরতা। ফিসফিসিয়ে জবাব রাখলো কিছু একটা। শারফান শুনতে পেল না সবটা, কেবল কানে এলো হাঁটুর মধ্যে শব্দ দুটো। মধ্যেই বুঝে গেল জ্বরে গাটে গাটে ব্যথা হচ্ছে হয়তো। অসহায় বোধ করল সে। এত যন্ত্রণার উপশম সে করবে কি করে? একটু শুনবে সানা? ওর কপালে নিজের চিবুকটা মিশিয়ে ধরল শারফান। ঘন স্বরে বলল, আর কয়েকটা ঘন্টা, তারপরই তুমি ঘরে পৌঁছাবে, তোমার আব্বু আম্মু, তোমার বোনের কাছে। তুমি মুক্তি পাবে আমার দেয়া সকল কষ্ট থেকে। তবে আমি যে কষ্ট দিয়ে ফেলেছি তোমায়, যে ক্ষতিটা করে ফেলেছি, তার কোনো মাফ নেই। তাই মাফ চাইবো না, চাইতে পারিও না আমি। তবে আজ থেকে আমার মৃত্যুর আগ অব্দি আমাকে ধ্বংস করার সমস্ত অধিকার পেলে তুমি। ইফ ইউ এইম ফর মাই চেস্ট, আই উইল স্টিল গিভ ইউ দ্য গান। আর যদি চাও আমি নিজেই সারেন্ডার করি পুলিশের কাছে, তাও করব। সারা পৃথিবীর সামনে দাঁড় করিয়ে আমার ফাঁসি চাইলে আমি তাতেও রাজি। তোমার সব শাস্তি মঞ্জুর সানা। শুধু কয়েকটা দিন আমার জন্য লিখে দেবে? আমার বোনের ক্ষতি করা কুকুরগুলো এখনো স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে কত নিশ্চিন্তে। আমি ওদের জবান চিরতরে বন্ধ না করা পর্যন্ত বলেও শান্তি পাবো না। শরীরটা ভিজে চপচপে হয়ে উঠেছে ঘামে। নিজেকে ফুটন্ত পানিতে সিদ্ধ হওয়ার মতো লাগছে সানার। চোখ দুটো ক্লান্ত ভঙ্গিতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষমেশ স্থির হলো ঘুমন্ত শারফানের মুখের উপর। তারপরে প্রতিক্রিয়াটা হলো 0 সেকেন্ডের মাঝে। কম্পিউটার সহ গড়িয়ে নেমে এলো সে তার বুকের উপর থেকে। জ্বরে ঘরে টালমাটাল অবস্থায় ছিল বিধায় উষ্ণতা বাড়াতে একেবারে রোলের মতো ওকে কম্পিউটারের মধ্যে পেঁচিয়ে নিয়ে জড়িয়ে রেখেছিল শারফান। ভেজা মাটির ওপর থেকে সরে এসে চটের এক কোণে বসলো সানা। গায়ে হাত দিয়ে বুঝলো জ্বর অনেকটাই ছেড়ে গেছে। ঘুমিয়ে পড়ার আগে আরেকবার ওষুধ খাইয়ে দিয়েছিল শারফান, মনে পড়ল সেটা। কিন্তু শরীরের দুর্বলতা আরও বেড়েছে। ওনার কোনা দিয়ে ঘাড় গলা আর বুক মুছতে মুছতে তির্যক দৃষ্টিতে তাকিয়ে রইল সে শারফানের দিকে। লোকটা ওভাবে জড়িয়ে ধরে রেখেছিল কি জন্য? আশ্চর্য, একদম ভালো লাগেনি ওর। মেঝেতে রাখা খাবারের বাক্সগুলোর দিকে চোখ পড়ার পরই গ্লাসের পানিতে ভেজানো জলপট্টি দেওয়া কাপড়টায় গিয়ে নজর থমকালো ওর। আবছা আবছা চোখে দেখছিল সে ওকে জলপট্টি দিচ্ছে শারফান। তখনই বেশ বিস্ময়পূর্ণ লেগেছিল ব্যাপারটা। তারপর যেন কি বলল লোকটা। মনে করার চেষ্টা চালানোর মাঝেই খাবারের গন্ধে মারাত্মক ক্ষুধা অনুভব হলো ওর। প্রতিটি বাক্সের ঢাকনি আধা আধিভাবে খুলে রাখা। একটাই খিচুড়ি, আরেকটাই ভাত, আর কি ভর্তা যেন, আর পলিথিন ব্যাগের মধ্যে কলা, কমলা লেবু, আঙ্গুর ফল। নিজের বাড়ি ছাড়া বাইরে কোথাও খাবারের ব্যাপারে ওর মাঝে ভীষণ চক্ষু লজ্জা কাজ করত আগে, কিন্তু টানা কতগুলো দিন অভুক্ত থাকায় তার ছিটে ফোটাও আর নেই এই মুহূর্তে। তাছাড়া খাবারগুলো যেহেতু ওর জন্যই আনা, সেখানে চুপচাপ না খেয়ে বসে থাকার প্রয়োজন কি? ঘুমন্ত শারফানকে এক নজর দেখে নিয়ে খিচুড়ির বক্সটা এগিয়ে নিল সে। বেশ সাবধানে ডান চোখটা অল্পখানি খুলে শারফান দেখল ওকে। সে মোটেও ঘুমায়নি। এমন পরিবেশে 1 মিনিটের জন্য তার ঘুম হয় না। উপরন্তু সানার গায়ের তাপে বেশ অস্বস্তি লাগছিল। তবুও কোমল শরীরটাকে জড়িয়ে ধরে রাখতে বেশ ভালো লাগছিল বলেই বুকে জড়িয়ে নিয়ে চোখ দুটো বুজেছিল কেবল। দুজনে কিছু বিশেষ স্মৃতিগুলোকে উল্টে পাল্টে দেখছিল, আর মনের গহীনে তা নিয়ে বেশ কদিনে তার মাঝে বয়ে চলা কিছু অনুভূতিকে নিয়ে হিসেব করছিল। এর মাঝে নড়েচড়ে ওঠে সানা, আর তখনই ওর প্রতিক্রিয়া জানার জন্য চুপচাপ ঘুমের ভান ধরে পড়ে থাকে সে। ধীর গতিতে ছোট ছোট লোকমা তুলে মুখে পড়ছে সানা। ওই লোকমা দেখেই শারফানে বোঝা হয়ে গেল সর্বোচ্চ আর 5-6 লোকমা খেতে পারবে মেয়েটা। দৃশ্যটুকু দেখে আত্মদহনের আছে বুকের বাঁ পাশটায় ব্যথা জেগে উঠল তার।
আর সেই সুযোগে বিবেকটা যেন বলে উঠল, ওর জীবন থেকে এই 7-8টা দিন তুই মুছে দিতে পারবি? কখনো পারবি না তো। তাহলে তোর এইসব কষ্ট পাওয়ার ধারিকে। বুক চিরে ছুটে আসা দীর্ঘশ্বাসটা ফেলল শারফান খুব সংগোপনে। চোখ দুটো বুজে নিয়ে সানার পরবর্তী সময়গুলোতে কিসের মুখোমুখি হতে হবে তা নিয়ে ভাবতে ভাবতে আচমকা একটা চিন্তা উদয় হলো। সে শান্তি পেল যে সানা আগের মতো সুখী মেয়েটা হয়ে যাবে তা তো নয়। একজন ছেলে নিখোঁজ হওয়া আর একটি মেয়ে নিখোঁজ থাকার কথাটা শুনতে একরকম লাগলো, এর ভাবার তো সমাজের কাছে দুরকম। চরিত্রে কাদা কেবল মেয়েদেরই লাগে, ছেলেদের নয়। মেয়েটাও ভবিষ্যতে ভালো চাকরি করলেও তার জীবনের মূল ঠিকানা হতে হয় স্বামীর ঘর। সেখানে মেয়েটার চরিত্রের বদনাম রটে গেলে কি আর কখনো ভালো পাত্রস্থ করা সম্ভব হয়? যেমন যারাকে নিয়ে এখন জেসমিন বেগমের মাঝে এই চিন্তা ঢুকে পড়েছে কঠিনভাবে। নিশ্চয়ই সানাকে নিয়েও ওর বাড়িতে তাই হবে। তাহলে এখন উপায় কি করে ওর চরিত্রের কালিমা মুছবে সে? যতটুকু খোঁজ নিয়েছিল হাসিফের থেকে, ওর পরিবারটা এখনও ঢাকাতেই। সানাকে পাওয়ার পর তারা হয়তো ফিরে যাবে ফরিদপুর। তারপর কি হবে ওর, সে খবর জানার উপায় থাকবে না আর। তার আগে কিছু একটা করতে হবে ওর জন্য। এই ভাবনার সঙ্গে আরও একটি ভাবনা যুক্ত হলো ওর মনে। এ ঘরে এই 7 দিনের প্রতিটি রাত সানার চোখে ছিল হয়তো মৃত্যুকূপ। এই দিনগুলোর ভয়ে সাপ যদি মাথায় গেঁথে যায় তবে শারীরিক অসুস্থতার পাশাপাশি প্রয়োজন ওর মানসিক সুস্থতাও, যেমনটি যার ক্ষেত্রে চলছে। সানার জন্য এমনই একটা ব্যবস্থা করতে হবে তাকে। ওর জীবনটাকে ঠিক আগের মতো করে দেওয়ার ক্ষমতা যদিও ওর নেই, তো ওর ক্ষত সারিয়ে তোলার জন্য যতখানি করতে হয় তাকে ততখানি করবে সে। ওর সুস্থতা থেকে শুরু করে প্রয়োজনে ওর জন্য সমাজের প্রতিষ্ঠিত নিজেরই পরিচিত বা ঘনিষ্ঠ কোনো বন্ধু বা বড় ভাই অথবা নিজের কোনো ব্যবসায়িক শুভাকাঙ্ক্ষী যারা প্রকৃত পুরুষ বলে বিবেচিত, তাদের কাউকেই ওর জন্য নির্বাচন করে দেবে। তার মতো অমানুষের স্মৃতিগুলো ওকে যত্ন করে ভালোবেসে ওর মন থেকে মুছে দিতে পারবে যে পুরুষ, তেমন কাউকেই পাঠাবে ওর জীবনে সে। এটুকু ক্ষমতার সৃষ্টিকর্তা তাকে দিয়েছে। সানা খেতে খেতে ভাবনা চিন্তা চালাতে থাকলো শারফান। এরই মাঝে খাবার গলায় আটকালো সানা। ধরফড়িয়ে উঠে বসলো সে। ওই যে তোমার হাতের বাইরে পানির বোতল। বলল অস্থির গলায়। কিন্তু সানা বেশ অপ্রস্তুত হলো। লজ্জায় শারফানের কথা যেন কানে ঢুকলো না ওর। তাই শারফানি এগিয়ে এসে দ্রুত বোতলের ঢাকনা খুলে ওর মুখের কাছে ধরল। হ্যাঁ করো। বোতলটা তখন সানা নিজ হাতে ধরতে চাইলে তা দিল না শারফান। বলল কোমল স্বরে। তুমি হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। বাধ্য মেয়ের মতো কথা মানল সানা। শারফান স্নেহের স্পর্শে ওর চিবুকটা ধরে পানি খাওয়াতে লাগলো তখন। কিন্তু এই সাধারণ মুহূর্তটাও যে তাকে অপরাধবোধে ভোগাবে তা কি জানতো? নিমিষিন তাকিয়ে রইল সানার ভিজে ওঠা চোখ দুটোই। তার মনে পড়ল নিজের ছোটবেলার কথা। বাবার হাতে মার খেয়ে বুকে কষ্ট নিয়ে নিজেকে যখন গুটিয়ে রাখতো ঘরের মধ্যে, মা খেতে বলল খেত না, তখন সাইফুল সাহেব হাতে খাবারের থালা নিয়ে এসে আদুরে সুরে ডাকতে ডাকতে মুখের সামনে ভাতের লোকমা তুলে ধরতেন। চেপে রাখা সব কষ্ট তখন গাল পেয়ে তার নেমে আসতো নোনা জল হয়ে। সানার চিবুক ধরে পানি খাইয়ে দেওয়ার সময় ওর মাঝে সেই মুহূর্তটাই প্রকাশ পেল যেন। কানা ধরে রাখার চেষ্টা করতে গিয়ে কাঁপতে লাগলো ওর ঠোঁট জোড়া আর চিবুকটাও। তবুও বড় বড় কয়েক ফোঁটা অশ্রু নীরবেই ঝরে পড়ল না। শারফানের পক্ষে আর সম্ভব হলো না সানার চোখে চোখ রাখার। পরিচয়ের পর আজ অবধি যতবারই তার সামনে কেঁদেছে মেয়েটা, মনটা ততবারই কেমন করে উঠত তার। তবে আজ এই মুহূর্তের কান্না মুখটা সব থেকে বেশি ধাক্কা দিল ওকে। বোতলটা রেখেই সে বেরিয়ে এলো ঘর থেকে। সারা রাত অঝোরধারায় বৃষ্টির পর গাছের পাতাগুলো ভিজে ঝকঝক করছে, সতেজ নির্মল এক প্রকৃতি। ভোরের আলোয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে চারপাশ। কাকেদের কাকা, অজানা সকল পাখির কিচিরমিচিরে জেগে উঠেছে যেন জঙ্গলটা। বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে ওদের। শারফান আর সানার মুখোমুখি হলো না। মৌসুমীকে ডেকে তুললে কল করলো নাফিসকে। তার সঙ্গে কথা বলার মাঝেই হঠাৎ রিহানের কল আসলো। এত ভোরে ওর কল দেখে চমকালো সে। জলদি রিসিভ করে জিজ্ঞেস করলো, কিরে, সব ঠিক আছে তো? আছে। তুই কই এখন সেটা বল। যেখানে থাকার সেখানে আছি। কল দিয়েছিস কি কাজে তাই বল। তোর গাড়িটাকে গ্যারেজ থেকে নিয়ে যাব কিনা সেটা শুনতেই কল দিলাম। কি?
ভুরু কুচকে গেল শারফানের। ওপাশ থেকে রিহান তখন ধমকে উঠল আচমকা। জানোয়ারের ছা, আমি তোর গাড়ির সামনে দাঁড়িয়ে এখন। 5 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হবি তুই। এখানে এসে আবার কি আকাম কুকাম ঘটাচ্ছিস, হ্যাঁ? তোর আর তোর মামার। দাঁতে দাঁত চেপে গালি একটা দিতে গিয়েও শারফান আটকালো নিজেকে। তারপর ধমকে উঠল সেও। কোন সাহসে আমার পিছে ফেউ লাগিয়েছে তোর মামা? চুপ হারামজাদা। যার পয়দা হয়ে হাতির মতো দেহ বাড়িয়ে মানুষের পাছে গোতা মেরে বেড়াচ্ছিস, তার সাহসেরই আবার হদিস করিস? চটে যাওয়া মেজাজ নিয়ে ফোনটা ঠাস করে কেটে দিল শারফান। সকাল 7:20। নিচের নোংরা ভরা জামাটা পরনে ওঠালো সানা। ওনা চাদরের মতো গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর বারান্দায় দাঁড়িয়ে সামনে অপেক্ষারত শারফান আর মৌসুমীকে এক পলক শান্ত চোখে দেখলো। তারপর দেখলো ভেজা এই প্রকৃতিকে, যে প্রকৃতি ভ্রমণপ্রিয় মানুষগুলোর কাছে স্বর্গ লাগলো, ওর কাছে ছিল এতদিন বন্দি নরক, যেখান থেকে আর কোনোদিনও ওর মুক্তি মিলবে না বলে ভেবেছিল। বিষাদপূর্ণ এক দীর্ঘশ্বাস ছাড়ল সানা। এগিয়ে এলো মৌসুমী। আমার হাড্ডা ধইরা নাইমা আসো। মৌসুমী সবটা জানার পর থেকে তুমি সম্বোধন করতে শুরু করেছে, তা খেয়ালই করলো না সানা। ওকে দেখে মনে হচ্ছে হৃদয়টা ওর দেহ ত্যাগ করে চলে গেছে পার্থিব এই জগৎ ছেড়ে। শারফান সানার পায়ের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, মনে হলো কিছু বলতেও চাইলো, কিন্তু বললো না। চলতে শুরু করলো সে, আর তার পিছু পিছু ওরা দুজন। একে তো শরীর দুর্বল, মাথাটাও হঠাৎ হঠাৎ ঘুরছে সানার। উপরন্ত কাদার মধ্যে ওর স্লিপার আটকে যাচ্ছে বারবার। হাঁটতে গিয়ে বেচারিকে বেশ নাজাল হতে হচ্ছে। ওর জন্য মৌসুমিও ঠিকঠাক এগোতে পারছে না। পেছন ঘুরে যখন ওদেরকে নিজে থেকে 10 হাত দূরে পড়ে থাকতে দেখলো শারফান, তখন আবার ওদের কাছে ফিরে আসতে হলো তাকে। ওই সময় সানার পায়ের দিকে চেয়ে যা ভেবেছিল ওকে বলার জন্য, তা সে বলল এখন। আমার বুটটা পায়ে ঢোকাও, নয়তো স্লিপ কাটতে পারো। হ্যাঁ, তোমার স্যান্ডেলের তলা সমান, ওইটার জন্য এই কাদার ভিতরে হাঁটবার পারতেছ না ভালোভাবে। পাথর মূর্তির মতো অভিব্যক্তি শূন্য মুখটা স্থানার মৃদুস্বরে প্রত্যাখ্যান করলো মৌসুমীর প্রস্তাবকে। উঠো পড়বো না। আরে শারফানের ইশারায় থেমে যেতে হলো মৌসুমীকে। তোমরা আগে চলো, আমি পেছনে থাকছি। সামনে যত এগোলো কাদা ততই ভালো। আর একটু এগোনোর পর মৌসুমীর পা গেঁথে পড়লো কাদাতে। তাই আর সানাকে ধরে নিয়ে হাঁটা সম্ভব হলো না তার। যার যার মতো এগোতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল পিছলে পড়ার বদলে সানা পড়ে যেতে লাগলো। আচমকা মাথা ঘুরে ওঠে। মৌসুমী পাশে থাকায় দ্রুত ধরতে গিয়ে বেচারি ওকে নিয়েই পড়লো কাদার মধ্যে। আশ্চর্য, এটা কি করলে মৌসুমী? এগিয়ে এসে দুজনকে টেনে ওঠালো শারফান। সে ছিল ওদের থেকে হাত 3 দূরত্বে। তার হাসি তো পেলই না, বরঞ্চ মৌসুমী বোকামিতে মেজাজ বেশ খারাপ হলো। কারণ মৌসুমী সানার গায়ের উপরে পড়ায় যা ব্যথা পাওয়ার তা শুধু সানাই পেয়েছে। সরি স্যার। অন্যায় কাদামাখা হাত মুছতে মুছতে মৌসুমী অপরাধীর চোখে তাকালো সানার দিকে। জিজ্ঞেস করলো ওকে। কই ব্যথা পাইছো আপু? কোমরে। বলে ব্যথায় ঠোঁট চেপে রইল সানা। এমনিতে সরাসরি বিষের মতো ব্যথা ওর। কাচুমাচু মুখ করে মৌসুমী বলল, স্যার, ওই এমনিও হাঁটবার পাইতো না। কাল যেরম কোলে নিচ্ছিলেন, এখন সেরম কোলে উঠাইলন তো। না না না, খবরদার। সানা বলতেও পারলো না সম্পূর্ণ বাক্য। এক ঝটকায় ওকে পা জকলা করে নিয়ে শারফান কয়েক মিনিটের মধ্যে লম্বা লম্বা পা ফেলে পৌঁছে গেল রাস্তায়। এর মাঝে দুজনে কেউই এক মুহূর্তের জন্য একে অপরের মুখে চাইল না। ইতিমধ্যে রিয়ানকে দেখা গেল রাস্তার ওপারে নিজের গাড়ি নিয়ে দাঁড়িয়ে। সাইফুল সাহেবের নির্দেশে যে লোক শারফানকে গোপনে অনুসরণ করত, তার খবরের ভিত্তিতে সে চলে এসেছে একেবারে মূল জায়গায়। রাস্তা পার হয়ে সোজা রিহানের কাছে এলো শারফান। ডোর ওপেন কর। নির্বিকার গলায় বলল তাকে। আদেশ মানল বটে রিহান, কিন্তু চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল সানা শারফান দুজনের দিকে। সানাকে যে বন্দি বানিয়ে রেখেছিল তা আবিষ্কার করে সে অবাক হতে চেয়েও পায়নি। কেননা যারা স্বীকারোক্তি পাওয়ার পর তার নিজেরই একবার ইচ্ছে হয়েছিল পুলিশকে জানিয়ে দেবে সানা সন্দেহের তালিকার শীর্ষে। সেখানে শারফানের ক্রোধ যে সীমা ছাড়াবে এ তো জানাই, কিন্তু এরপরই যারাকে আর মামাকে নিয়ে ব্যস্ত থাকার ফলে একদম খেয়াল করার সময় পায়নি শারফানের মতিগতি। ছেলে ঠিকঠাক অফিসে বসছে না, এদিক ওদিক ছোটাছুটি করছে। এই খবর পাওয়া মাত্র ছেলের উপর নজরদারির হুকুম দেন সাইফুল বিশ্বস্ত এক লোককে।
তারপর যখন তথ্য পেলেন এমন এক জায়গায় ওর আসা যাওয়া চলছে, তিনি নিশ্চিত হয়ে যান যারা ক্ষতির সঙ্গে জড়িত কাউকে হয়তো ধরে বন্দি করে রেখেছে তার অমানুষ ছেলেটা। চিন্তায় অস্থির হয়ে কী করবেন না করবেন ভেবে পাচ্ছিলেন না। তখনই রিহানি দায়িত্ব নেয় এ মামলার। গতকাল ঢাকায় পৌঁছানোর পর এখানে আসতে পথে মনে মনে খুঁজে চলছিল ঠিক কাকে স্বীকার করতে পারে শারফান। এক মুহূর্তের জন্য সানার নামটাও মাথায় এসেছিল তার, তবে এ সম্ভাবনা রেখেছিল সে মাত্র 5 ভাগ। এখন সে যতটুকু বিস্মিত হলো তা অন্য এক কারণে। সানার শারীরিক অবস্থা দেখে চোখ দুটোই কেবল কৌতূহল ফুটে উঠল তার। আর অবাক হলো বনের অপরাধীকে শারফান কোলে নিয়ে কেন হঠাৎ, এই ভেবে। গাড়ির পেছনের সিটে সানার মৌসুমি, সামনের সিটে রিহানের পাশে বসেছে শারফান। আপাতত গন্তব্য গ্যারেজ, সেখানে গাড়ির সঙ্গে অপেক্ষায় আছে পাভেল আর নাফিস। এক মুহূর্তের জন্য রিহান আর কোনো কথা তুলল না। গ্যারেজে পৌঁছে শারফান জানালার ফাঁক দিয়ে নিজের গাড়ির চাবিটা ছুড়ে দিল নাফিসকে। তারপর সবই মিলে এগিয়ে গেল সামনে দরজার দিকে। এর মাঝেই অনুচ্চ স্বরে শারফান সানার নির্দোষ হওয়ার বিষয়টা এবং নিজের ভুলের কথাও খুলে বলল রিহানকে। গত রাত থেকে রিহান না খাওয়া, ক্ষুধায় মাথাটাই বেশি গরম হয়েছিল শারফানের প্রতি। সব জানার পর তাকে দেখল কিংকর্তব্য বিমূঢ়। ক্ষুধার অস্তিত্ব আর বুঝল না পেটের মধ্যে। বাজারের ধারে গাড়িটা দাঁড় করালো সে। শারফান তখন বলল, আমার তেমন খিদে নেই, ওরাও খেয়ে এসেছে। নাফিসদের সঙ্গে গিয়ে তুই নাস্তা করে আয়। আমি কোথাও নামতে পারবো না, তুই পার্সেল করে আন, আমি গাড়িতে বসে খাবো। মেজাজ এমনিতেই ভালো না রিহান, খেতে মন চাইলে যা, আর নয়তো গাড়ি টান দে। আমার মাথাও বাল গরম হয়ে আছে। পাগলের মতো আচমকা চেঁচিয়ে উঠল রিহান। আর সেই চিৎকারে চোখ বুজে সিটে নিতিয়ে থাকা সানা চমকে উঠল ভারী। তা দেখে ভয়ঙ্কর এক থাপ্পড় শারফান রিহানকে দিতে গিয়েও শেষ মুহূর্তে থেমে গেল দয়া দেখিয়ে। কারণ বাইরে দুটো মেয়ের সামনে তার সম্মান নষ্ট হবে পরিস্থিতি বুঝে অবধারিতভাবে। তাই সেই গাড়ি থেকে নেমে গেল। এদিকে মৌসুমি তাকিয়ে রইল রিহানের দিকে বেকুবের মতো। শারফানকে দেখলে যে ভয় লাগে তার। আর সেই লোকের উপর এমন চোটপাট করছে শুকনা চুপচাপ ধরনের চেহারার এই ছেলেটা। ওর সাহস দেখে চোখ যেন কপালে উঠল তার। কেবল বিকাশ শূন্য সানা, কারোর প্রতি বা আশেপাশে কোনো কিছুতেই তার নেই কোনো আগ্রহ, নেই কৌতূহল। পরিবারের কাছে ফিরতে পারবে এই উত্তেজনা আর আনন্দটুকু ভেতরে চাপা অবস্থায় রয়েছে ওর। রিয়ান পেছন ফিরে তাকালো মৌসুমি হাঁ করে থাকা মুখটার দিকে। এক পলক চেয়ে মনোযোগ দিল সানার দিকে। জিজ্ঞেস করলো, ওকে? তুমি কিছু খাবে সানা? জবাবে রোবটের মতো ঘাটটা শুধু ডানে বামে নাড়ালো সানা। একটু বাইরে বের হবেন? আমি দাঁড়াতেই পারছি না, মাথা ঘুরছে। এত মিষ্টি কণ্ঠ, সেই কণ্ঠে দুর্বলতা, বিষণ্ণতা আর ক্লান্তি সবটাই টের পেল রিহান। আর মনে মনে ততটাই রাগ ক্ষোভে ফাটল শারফানের প্রতি। মেয়েটার ক্ষতি তো সে করলই, এমনকি নিজেরও যে কত বড় সর্বনাশ করে ফেলেছে শয়তানটা তা বুঝতে পেরেও কোনো হেলদোল নেই ওর মাঝে। দীর্ঘশ্বাস ফেলে রিহান আসল কথা পালো। আমারও তোমার কাছে মাপ চাওয়া উচিত সানা। একে তো যারার ওই অবস্থা, কারো মাথা ঠিক ছিল না, তার উপর যখন তোমার দোষটা হাইলাইট করলো সেই উত্তপ্ত মুহূর্তে আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। যারা হাইলাইট করেছিল ঠিকঠাক যেন বুঝে উঠতে পারল না সানা। তার টের পেয়ে রিয়ান সেদিনের পরিস্থিতি গুছিয়ে বলল, অপরাধবোধ তো ছিলই, কিন্তু এখন খোলসাভাবে জানার পর সেই অপরাধবোধের ওজনটা আরও বাড়ল সানার। আর তা যেন চেপে বসলো ওর বুকের উপর। ধরতে গেলে মেহার বয়সী তো যারা, সেই ছোট মেয়েটা মানসিকভাবে কতটা শেষ হলে নিজের জানও শেষ করতে চেয়েছিল সেদিন। তারপরই হেরেই গেল নিজেকে সামলে ওঠার বদলে। কণ্ঠ বুঝে এলো ওর আত্মগ্লানিতে। কোনো রকমে বলে উঠল, যারা চোখে আমি কতটা হীন। ও চোখের দেখায় সবটা বিচার করেছে, তো আমরাও তো সেভাবেই বিচার করেছিলাম। আসলে পরিস্থিতিটাই অমন ছিল যে কোনো সূত্র ছিল না তোমাকে যাচাই করার। যারা সুস্থ হলে আমরা বুঝিয়ে বলবো, তুমি টেনশন করো না। কারো জীবন সংকটে পড়ার দায় নিজের কাঁধে আসা যে কতখানি যন্ত্রণার তা সানা বোঝাবে কি করে রিহানকে। কোনো কথাই বলতে পারল না সে রিহানকে। এরপর দেখালো বেশ ইতস্তত, বিক্ষিপ্ত আর দ্বিধান্বিত। তবু সে বলল, আমি ঠিক জানি না কিভাবে তোমার কাছে মাপ চাওয়া উচিত সায়েফের। রাগের মাথায় আজ তোমাকে যে কষ্টটা দিয়ে ফেলেছে ও, তা আসলে ক্ষমার অযোগ্যই হয়তো। এদিকে এখনও যারাকে অবজারভেশনে রাখা হয়েছে। মামাকে গত পরশু কেবিনে শিফট করা হয়েছে। মামির শরীরও ভালো না। এর মাঝে যদি আবার ওকে পুলিশ অ্যারেস্ট করে
তো ওর পরিবারের উপর আবারও আরেকটা ঝড় যাবে। যারার কানে না পৌঁছানো হলেও মামা শোনা মাত্রই তার যে কী অবস্থা হবে তা ভাবতেও পারছি না। আমার চলে যাওয়ার কথা ছিল এ মাসের শুরুতেই। ওদের এই বিপদের মধ্যে ফেলে যেতে পারছি না শুধু। শানা আমার রিকোয়েস্টটা খুব অমানবিক শোনাবে হয়তো, তাও করছি। এই মুহূর্তে কোনো স্টেপ নিও না প্লিজ। যারা আর মামার সিচুয়েশনটা আরেকটু স্টেবল হোক, তারপর তোমার যা ডিসিশন নেওয়া নিও। ও সেটা ডিজার্ভ করে। রিহান, জানালার কাছ থেকে আশঙ্কিক শারফানের বজ্রকণ্ঠী হুঙ্কার ভেসে এলো। সবে ওকে দেখতে পাওয়া মাত্রই গাড়ির দরজা খুলে রিহানকে টেনে হিসে বের করে আনলো। ওকে ওকালতি করতে বলে গেছি আমি। তুই ওকে বলার কে? ও কখন ডিসিশন নেবে? ও যদি এখনই চায় আমাকে সরাসরি থানায় নিতে তো নেবে। তুই বাধা দিতে যাস কোন সাহসে? এই পাঞ্চত ওকালতি এমনি এমনি করছি আমি? বিচ্ছিরিভাবে খেকিয়ে উঠল রিহান। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেল ওদের মাঝে। আমি তোর জন্য ওর হাতে পায়ে ধরেছি ভাবছিস? জীবনেও না। ক্ষিপ্ত মেজাজে বলল সে। তোকে তোর জাঙ্গের মতো হাজারটা কুত্তা দিয়ে মারলেও ক্ষতিপূরণ হবে না। তাই তোর সাথে এখন দুনিয়ার সবচেয়ে খারাপ হলেও আমার আফসোস লাগবে না। আমি কেবল ভাবছি ওই যে হাসপাতালের বিছানায় শুয়েও যে বুড়ো লোকটা একটা রাত ঘুমাতে পারছে না তোর টেনশনে। তোর বোন এখন পর্যন্ত কতবার তোর কথা জিজ্ঞেস করেছে জানিস? ওদের এরকম ডিপ্লোরেবল কন্ডিশনে তোর কোনো খারাপ সংবাদ ওদের জন্য কতটা বিপজ্জনক। আমি শুধু এটা চিন্তা করে কথাগুলো বলেছি ওকে। কিন্তু তুই ওদের কথা ভাবিসনি। এতটা খারাপ হওয়ার আগে মামা একটা কথা ঠিকই বলে, এই রাগই তোকে একদিন ধ্বংস করবে। চুপ! আমার বাপ আর বোনের সুস্থ অসুস্থতার দায়ভার ওর না যে তুই ওকে তাদের চিন্তা করে ডিসিশন নিতে বলবি। আমার বাপ মা বোনের মতো ওর বাপ মা বোনও ডিপ্লোরেবল সিচুয়েশন ফেস করছে, সেটাও মাথায় রাখা উচিত ছিল তোর। এত নীতিবচন ছাড়ছিস, অথচ সেই তো আমার মতোই সেলফিশ হয়েই চিন্তাটা করলি। জবান এখানেই থেমে গেল রিহানের। টনকটা নড়ল তার। আসলেই তো, সে মুখে যাই বলুক, সে তো এখানে শারফানের পরিবারের কথাই ভাবছে শুধু, একদম স্বার্থপরের মতো। সানার এই পরিণতিতে সানার মনে কী অবস্থা, আর ওর পরিবারটাও যে ভালো নেই, একটাবারও তো এ চিন্তাগুলো করলো না। চরম লজ্জায় দৃষ্টি নত করে ফেলল সে। খ্যাপা শারফান খাবারগুলো সিটের উপর ছুঁড়ে ফেলে সানার পাশে দরজাটা খুলল। দুজনেই বেরিয়ে এসো। থমথমে গলায় ডাকলো সানা আর মৌসুমীকে। রিয়ান কিছু বলার আগেই তাকে চড়া গলায় নির্দেশ দিল। নাফিস আর পাভেলকে নিয়ে আসবি তুই। এই মাঝে হঠাৎ ইলচেগুড়ি পড়তে লাগলো। সানাকে নিয়ে মৌসুমী চলে এলো শারফানের গাড়িতে। শারফান অবশ্য পেছনে বসতে দিল না সানাকে, বলল, কিছু কথা আছে তোমার সাথে, সামনে বসো। সব কথা নিঃশব্দে সায় দিচ্ছিল সানা, যেন সে নিছক এক কলের পুতুল। কিন্তু গাড়ি ছুটতে ছুটতে অনেকটা সময় কেটে গেল। শারফানের মুখে এলো না একটাও শব্দ। চল শক্ত স্টিয়ারিং চেপে ধরা হাত দুটোর শিরাগুলো এমনভাবে ফুলে উঠেছে যেন মাংসপেশির নিচে জেগে আছে শক্ত পেঁচানো দড়ি। সামনে ছুটে চলা পথে স্থির কঠিন এক চাহনি নিয়ে বসে আছে সে, নির্বাক রুক্ষ অনড়বেশে। যারা অসুখটা কি খুব কঠিন? নিস্তব্ধতা ভাঙল সানেই। সেদিন রাতে যারা শারীরিক অবস্থার কথা শারফানের মুখে শুনেছিল সে ছেঁড়া ছেঁড়া ভাবে। আজ রিহান কিছুটা খুলে বলে ওর এখন স্পষ্টভাবে জানতে ইচ্ছে হচ্ছে মেয়েটার অসুখটার সম্পর্কে। প্রশ্নটা কানে এলো, শারফান তাকালো না এবং জবাব দিল অনেকক্ষণ পর। ওর অবস্থা প্রথমে ছিল টাকোৎসুক কার্ডিওমায়োপ্যাথি, মানে ব্রোকেন হার্ট সিনড্রোম। চোখে অবুঝ চোখে চেয়ে থাকলো সানা। তা দেখতে পেয়ে সে ভেঙে পড়ল। তীব্র মানসিক ধাক্কা থেকে ওর হার্টের ওপর প্রচণ্ড চাপ ফেলে। তখন শরীরে কিছু হরমোন হঠাৎ করে অনেক বেড়ে যায়, যেটা এক সময় ওর হার্টের পাম্প করার ক্ষমতাটাকেই দুর্বল করে দেয়। এই অবস্থায় অনেকেই সুস্থ হয়ে ওঠে, কিন্তু একটু থামলো শারফান। এরপর কথাগুলো বলতে ওর যে খারাপ লাগছে তা বুঝলো সানা। সে রাতে মাতাল থেকেও কষ্ট পাচ্ছিল এবং বলার মুহূর্তে তা মনে পড়ল ওর। ওর ক্ষেত্রে জটিলতা হয়েছে। শারফান বলতে শুরু করলো আবার। হার্টের দুর্বলতা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ওর শরীর, তাই এখনো হার্ট ফেলিওরে ভুগছে। এখন থেকে জীবনটা অন্যরকম হবে ওর। বলছিলেন সেদিন রাতেও ও আমাদের মতো নর্মাল জীবন যাপন করতে পারবে না, এটার মানে কি? একটু ধীরে, একটু হিসেব করে বাঁচতে হবে ওকে। ওর হার্ট একদম আগের মতো আর ফিরবে না। হার্ট এখন ঠিকঠাক ভাবে রক্ত পাম্প করতে পারে না। ডক্টর বলেছে এটা পার্মানেন্ট, মানে ভালো হবে না পুরোপুরি। এটা নিয়েই ওকে সারা জীবন চলতে হবে। রাগ, দুশ্চিন্তা, কষ্ট সবকিছুই ওর জন্য বিপজ্জনক। অল্প হাঁটলেও দম বন্ধ হয়ে আসতে পারে, বুক ধরফর করবে। ওষুধ প্রতিদিন প্রতিটি ঘড়ির কাঁটা মেনে খেতে হবে।
খাওয়ার লবণ থেকে পানি কতটুকু খাবে সেটাও হিসেব করে খেতে হবে। ঠান্ডা লাগা, একটু ইনফেকশন সব কিছুতেই সাবধান হতে হবে। ক্লান্ত ভঙ্গিমায় মাথাটা সিটে এলিয়ে দিল সানা। স্তব্ধীভূত দেখালো ওকে। পেছনে বসা মৌসুমীরও খুব মায়া হলো জারার জন্য। কি শাস্তি চাওয়া উচিত আমার? চোখ জোড়া বুঝেই ফিস ফিস করলো সানা, যেন প্রশ্নটা শারফানকে নয় নিজেকে করলো সে। তুমি যা চাও তাই। মাথাটা সোজা করে নিজের কোলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো সানা। বুকের ভেতর কোথাও কিছু ছিঁড়ে যাওয়ার মতো অসহনীয় কষ্টটা কান্নারূপে গলা বেয়ে উঠে আসতে চাইল ওর। কান্না অবরুদ্ধ কণ্ঠেই বলল তাই। শাস্তি তারাই দিতে পারে যারা ক্ষমতাবান, যেমন আপনি। তাই আমার সাথে হওয়া অন্যায়ের বিচার আপনাকেই দিলাম। আশা করছি আমার ক্ষেত্রেও যোগ্য বিচারক হবেন আপনি। বিস্ময়ভূত দৃষ্টি ছুঁল শারফান, আর সানার অশ্রুনীরে ডোবা চোখ দুটো ছুটে চলল তখন জানালার বাইরে। এক মুহূর্তের জন্য বিষণ্ণ হাসি থেমে গেল শারফানের ঠোঁটে। বলল সে সংগোপনে, আমার মতো অমানুষের শাস্তি আর বিচারগুলো হয় অমানসিক। বেশ, তবে তাই হবে, যে আমার প্রাপ্য। ভেবে বললে তো, অপেক্ষা করতে হবে কিন্তু। জানি, অপেক্ষার ধৈর্য আমার আছে। থ্যাংক ইউ। বোর্ডাতে বলা শারফানের প্রতিটা কথাই মনে পড়েছে সানার, যার পরিণতি জানার পর মেয়েটার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার হোক তা সে এখন খুব করে চায়। আর শারফানের সে ক্ষমতাও যেহেতু আছে, এখন যদি সে ফারনাজকে কেটে টুকরো টুকরো করে তাতেও এতটুকু মায়া বা মানবতাবোধ জন্মাবে না ওর মাঝে। আবার কিছুক্ষণ মৌনতা কাটার পর শারফান বলল, নাফিস, পাভেল, মৌসুমী এরা কেউ আমার মতো খারাপ নয়। ছোটখাটো উপকারের ঋণ শোধ করার আগ্রহে আমার কথায় প্রভাবিত হয়েছিল তিনজনই। সত্যিটা জানার পর ওরা খুব অনুতপ্ত। তবে অন্যায় তো অন্যায়, তাই ওদের শাস্তির ভাগটাও আমিই নিলাম। মৌসুমী আপু নিজের দায়িত্ব পালনের বাইরেও মানবিকতা দেখিয়েছেন আমার প্রতি। যতটুকু সারভাইভ করতে পেরেছি তার কৃতিত্ব মৌসুমী আপুই। আমি তার কাছে কৃতজ্ঞ। অপরাধবোধ আর লজ্জায় মুখে ওড়না চেপে কেঁদে ফেলল মৌসুমী। তাকেও অবশ্যই ফিরে দেখার প্রয়োজন বোধ করল না। কিন্তু বাসায় ফিরে কি বলবে তুমি? পুলিশ ইন্টারোগেট করবে তোমাকে। তাদের ম্যানেজ করা সম্ভব তোমার পক্ষে? জানি না। গাড়িটা থামিয়ে শারফান তখন কল করলো রিহানকে। তাকেও থামতে বলল। পেছনেই ছিল রিহানের গাড়ি, এসে থামলো ওর গাড়ি পাশেই। শারফানকে নামতে দেখে নামলো সেও। তারপর আলোচনা করা হলো সানার পরিস্থিতি সামলানোর পরিকল্পনা নিয়ে। বিকাল 4টা। মেঘে ঢাকা শহরে বৃষ্টির দেখা নেই এখনও, কেবল কোমর ধরে আছে আকাশটা, সাথে ভ্যাপসা গরম। মোস্তফা সাহেব গাড়ি থেকে নামতে একটা দম বন্ধ করা উত্তেজনা নিয়ে ছুটলেন হাসপাতালের ভেতর। পিছু পিছু সানার মামা ওয়াজিদ আর মামাতো ভাই প্রিন্স। লিফটে চড়ে দোতলায় পৌঁছালেন তারা। ওয়ার্ডের দিকে যেতে যেতে মোস্তফা সাহেবের চোখ আটকালো সাইড বেঞ্চে বসে থাকা একটি মেয়ের দিকে। চোখে তার ভীতি আর কপালে চিন্তার ভাঁজ। এই মেয়েটি কি কল করেছিল তাকে, ভাবলেন তিনি। কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালেন। এরপর সোনালি নাম প্লেটে লেখা কেবিন 512। কেবিন নাম্বার এটার কথাই শুনেছিলেন ফোনে। ভেতরে ঢুকেই মেয়ের দেখা পাবেন তা ভাবতে হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল মোস্তফা সাহেবের। শরীরটাও কাঁপতে লাগলো। ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করলেন তিনি। এসি শীতল বাতাস এক পাশ থেকে ছুঁয়ে গেল তার কাঁধ। তবুও শরীরে ঘাম, আর বুকের ভেতর থেমে থাকা হাজার শব্দ, হাজার প্রশ্ন, আর কেমন একটা ভয়। ভেতরের পরিবেশ শান্ত কিন্তু নীরব নয়। দেওয়ালের পাশে মাউন্ট করা মনিটরটা নিঃশব্দে কাজ করছে। হার্টবিটের মৃদু পিং পিং শব্দ যেন ঘোরের মাঝখানে ঝুলে আছে। আর সফেদ বিছানায় শুয়ে আছে সানা। আদো পুলিতে আব্বু ডেকে তাকে পরিপূর্ণ করা তার প্রথম সন্তান। বন্ধ চোখের নিচে গভীর ছায়া সানার। শ্বাস প্রশ্বাস খুব হালকা। গালের হাড় দুটো বেরিয়ে এসেছে, শুকনো ঠোঁট আর হাতে স্যালাইন। পাশের মনিটরে স্ক্রিনে ওর হার্টবিটের রেখা টুকটুক শব্দ করছে। একমাত্র প্রাণের চিহ্ন সেখানে। সুলত পায়ে এগিয়ে এসে মেয়েকে ডেকে উঠলেন। সানা, শব্দটা এত কাতর সুরে বের হলো যেন নিজেই নিজের কণ্ঠটাকে চিনতে পারলেন না তিনি। হঠাৎ সানার চোখের পাতা একটুখানি নড়ল। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। দৃষ্টিটা প্রথমে অস্পষ্ট, তারপর স্পষ্ট স্থির হলো বাবার মুখে। আহ্লাদ আবেগে ব্যাকুল হয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফেল ছোট্ট শিশুর মতো। কেঁপে উঠল ওর কণ্ঠটা।
মুহূর্তেই কেবিনের পরিবেশটা ভারী হয়ে উঠল। বাবা মেয়ে নিঃশব্দ কান্নায়। মেয়েকে বুকে নিতে না পেরে অস্থির হয়ে ওর হাতটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মোস্তফা সাহেব। ওয়াজিদ সাহেব আর প্রিন্সেসে সামলালেন ওদের। নার্সও বারবার থামতে বলল। এরই মাঝে ডাক্তারের প্রবেশ ঘটল কেবিনে। তাকে দেখে চোখের পানি মুছে শান্ত হওয়ার চেষ্টা করলেন মোস্তফা। নিজেদের পরিচয় দিয়ে তার সঙ্গে কথাবার্তা শুরু করলেন ওয়াজিদ। ডাক্তার তখন জানালেন সানার ব্লাড প্রেশার কম, পালস দুর্বল, শরীরে ডিহাইড্রেশনের লক্ষণ সম্পর্কে রক্ত পরীক্ষা আর প্রয়োজনীয় টেস্ট করিয়ে ফেলেছেন তারা ইতিমধ্যে। তাও বলেন শরীরে কুকুরের আঁচড় আর জোকের কামড়ের চিহ্ন সম্পর্কেও অবগত করলেন। ওষুধ আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলার পর ওর মানসিক সেবাও কতটা জরুরি সেটারও গুরুত্ব বোঝালেন। গত 7 দিন ধরে সে ভয়াবহ মানসিক আঘাতের শিকার হয়েছে। তার জন্য তাকে নিয়মিত কাউন্সেলিং দিতে হবে। তাই একজন ভালো মনোরোগ চিকিৎসকের নামও জানালেন ডাক্তার। তার ভিজিটিং কার্ড নিলেন ওয়াজিদ সাহেব। এরপর তিনি জিজ্ঞেস করলেন, এছাড়া আর কোনো শারীরিক ক্ষতি হয়নি ওর? না, আর কোনো ক্ষতি হয়নি ওর। ডাক্তার নিশ্চিত করে বলেন। কিন্তু অজিত সাহেব ভাবলেন ডাক্তার হয়তো বোঝেনি তিনি কিসের ইঙ্গিত করছেন, তাই নিচু স্বরে বলেন, আমি আসলে শারীরিক টর্চারের কথা জানতে চাইছি। আমি বুঝতে পেরেছি আপনি কি জানতে চেয়েছেন। মেয়েটার নিখোঁজ ছিল তা আমি শুনেছি ওর মুখ থেকেই। সেক্ষেত্রে এমন ধরনের আশঙ্কাটা করাটাই স্বাভাবিক। তবে আলহামদুলিল্লাহ বলুন, দেয়ার ইজ নো এভিডেন্স অফ সেক্সুয়াল অ্যাবিউজ। বুকের উপর থেকে যেন পাথর সরল ওয়াজিদ সাহেবের। কিন্তু মোস্তফা সাহেব সবটা শুনলেন একদম চুপটি হয়ে। এরপর কেবিনের বাইরে এসে পরিচয় পেলেন সেই মেয়েটি যে ফোন করে সানার সন্ধান জানিয়েছিল তাদের, এবং সেই মেয়েটি মৌসুমী। সম্পূর্ণ গল্পটা দাঁড় করানো হয়েছে এমনভাবে সান ঠিক জানে না কারা ওকে তুলে নিয়েছিল। জ্ঞান ফেরার পর নিজেকে পেয়েছিল একটা ছোট্ট অন্ধকার অগোছালো ঘরে, যা আটকে রেখেছিল। তার সবসময় মুখ ঢেকে রাখত, খুব কম কথা বলতো, চিৎকার চেঁচামেচি করলে একবার কুকুরের আক্রমণ করিয়ে ভয় দেখিয়েছিল ওকে। বাইরে পাহাড়েতেও ছিল সেই কুকুর। হঠাৎ একদিন ভোরে তারা ঘরে ঢুকে আতঙ্কগ্রস্ত ভঙ্গিতে কিছু বলার আগেই ওকে আবার অজ্ঞান করে ফেলে। যখন জ্ঞান ফিরে নিজেকে সে পচা ডোবার ধারে পায়। শরীরে তখন চোখ লেগেছিল, ভেজেছিল কাপড় চোপড়। তারপর কোনো মতে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে আসে। সেখানে পথচারী মৌসুমী দেখা পেয়ে ওর হাত পা জড়িয়ে ধরে অনুরোধ জানায় সাহায্যের জন্য। গায়ে তখন জ্বর ছিল, দুর্বলতা ছিল, তাই হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে সে সময় মানবতা বোধ থেকে মৌসুমী ওকে পথচারীদের সাহায্যে হাসপাতালে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর সানা নিজের বাবার ফোন নাম্বার দেয় তাকে, আর সেখান থেকে খবর পৌঁছে যায় ওর পরিবারে। সন্ধ্যার মধ্যে নাজমা বেগম আর মিহা ছুটে এলেন হাসপাতালে। খালা আর খালাতো ভাই বোনেরা বাড়িতে ফিরে গেছে। তারা সবাই ফোন করে খোঁজ নিতে লাগলো। ভিডিও কলে কথা বলল সানার সঙ্গে। কেউ কোনো রকম আপত্তিকর বা ওকে বিষণ্ণ করে তুলতে পারে এমন কথাবার্তা বলল না। ওয়াজিদ সাহেবের কাছ থেকে এমন নির্দেশনাই পেয়েছে তারা। আবার তারা নিজেরাও ভীষণ সতর্ক ছিল এই ব্যাপারে। আজকে রাতটা হাসপাতালে থাকতে হবে সানাকে। রাত 8টার দিকে মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সানাকে জিজ্ঞাসাবাদ করেন কিছু সময়, কিন্তু তার দেওয়া জবানবন্দি থেকে তদন্ত এগিয়ে নেওয়ার মতো কোনো নির্দিষ্ট সূত্র মেলেনি। ঘটনাটা নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু অনুসন্ধানযোগ্য নয়, কারণ অপরাধীরা ছিল মুখ ঢাকা, নামহীন, চিহ্নহীন। তন্ত্রতীত অফিসার দেখলেন সানা মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত, তাই ওকে বেশি চাপ দেওয়া অমানবিক বলে বিবেচনা করলেন তিনি, এবং অভিজ্ঞতা থেকেই অফিসার একটি সম্ভাব্য ধারণা তৈরি করেন সানা হয়তো কোনো হিউম্যান ট্রাফিকিং চক্রের হাতে পড়েছিল। সম্ভবত সেই সময় চক্রটির নেটওয়ার্কে কোনো গোয়েন্দা বাহিনী ঢুকে পড়ে। আতঙ্কে তারা পরিকল্পনা বাতিল করে তখন, আর সানাকে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পাখি সানার মতো মেয়েকে বুকের মধ্যে আগলে নিয়ে বসে আছেন নাজমা বেগম, আর অবিরত চোখ ভিজিয়ে চলেছেন। এই কটা দিনে শুধু সানার শরীরই ভেঙে পড়েনি, পরিবারের বাকি 3 সদস্যরও একই অবস্থা। একটা মুহূর্তের জন্য মেহা বোনের কাছ থেকে নড়ছে না। বোনের হাতটা জড়িয়ে ধরে মায়ের মতো কেঁদে চলেছে সেও। ওদেরকে চিন্তামুক্ত করতে ওয়াজিদ সাহেব বলেন, ও যতদিন পর্যন্ত শারীরিক মানসিকভাবে পুরোপুরি সুস্থ না হয় ততদিন ও আমার কাছেই থাকবে। ডাক্তার যে সাইকিয়াট্রিস্টের কথা বলল, কালই তার সঙ্গে যোগাযোগ করব আমি। তারপরে বলেন চিন্তামগ্ন মোস্তফা সাহেবের উদ্দেশ্যে, কাজকর্ম ফেলে অনেক ছুটাছুটি করেছেন ভাই, আজকে থেকে রেস্ট করবেন শুধু। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। কত বড় ক্ষতি হতে পারতো আমাদের মেয়ের।
তার কিছুই হয়নি তো, তাই না? আমরা নিজেরা ছাড়া কেউ জানেও না এই 7 দিনের ঘটনা। এত চিন্তা কিসের তাহলে? আর কেউ কোনো চিন্তা করবেন না তো? কথাগুলো সান্ত্বনার হলো, মিথ্যা তো নয়, তাই অনেকটাই দুশ্চিন্তামুক্ত হয়েছে সবাই। অজিত সাহেব মোস্তফা সাহেবকে নিয়ে কেবিনের বাইরে এলেন। সানার মানসিক অবস্থা সত্যি ভীষণ শোচনীয়। এ নিয়ে দুজন আলোচনা করতে লাগলেন। আলোচনার একটা পর্যায়ে অজিত বলেন, ভাই, আমার বিবেচনায় যা আসে তা হলো ও পুরো সুস্থ স্বাভাবিক হওয়ার পর ভালো ছেলে দেখতে হবে আমাদের। এমন ঘটনা আসলে কখন কার মুখ থেকে কোথায় ছড়িয়ে পড়বে তার তো ঠিক নেই। বড় আপা লুকিয়ে রাখলেও দেখা গেল তার শ্বশুরবাড়ির লোকগুলো এদিক ওদিক গল্প করবে। ওভাবেই ঘটনা জানাজানি হবে একদিন। তাই এর আগেই বিয়ের ব্যবস্থা করা জরুরি। বিষয়টা আলতো করে না বলেও এ নিয়ে চিন্তায় মশগুল ছিলেন মোস্তফা সাহেব। মেয়েকে সারা জীবন নিজের কাছে রেখে দেওয়াতে কোনো আপত্তি নেই তার, কিন্তু মফস্বলের মতো জায়গায় একবার কোনোভাবে এমন ঘটনা রটিয়ে গেলে, সবার নিন্দেমন্দ কথা কানে এলে মেয়েটার মানসিক অবস্থা যে আরও খারাপ হবে তখন। কারণ ভেতর থেকে যে তার এই মেয়েটা ভীষণ নরম, দুঃখ কষ্ট সহ্য করতে পারে না ও কখনই। এই যে এখনই ওর মুখটার দিকে তাকালে বুকটা মোচড় দিয়ে উঠছে তার। এমন নিষ্প্রাণ পুতুলের মতো হয়ে আছি ও। তার সমান নষ্ট হওয়ার চেয়েও তাই বেশি চিন্তা করতে লাগলেন মেয়ের জীবনটা নিয়েই। 26শে মার্চ দুপুর 2:20। ক্লান্ত এক দুপুর। সাবনে গাড়িতে এসে থামল সেই গোডাউনের ভেতর, যেখানে হাসিবকে ধরে আনা হয়েছিল। আর আজ আনা হলো যারার জীবনে ঘৃণ্য এক অপরাধী দীপুকে। হাসিব এখান থেকে মুক্তি পেয়ে মায়ের কোলে ফিরতে পারল। দীপু কি বেঁচে ফিরবে? প্রশ্নটা নাফিসার পাভেলের মাঝে। সানাকে ফিরিয়ে দেওয়ার পর থেকেই শারফান আবিষ্কার করলো ওর সঙ্গে যা হচ্ছে সবটাই ভালো হচ্ছে। যারার মানসিক অবস্থার উন্নতি ঘটেছে, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সাইফুল সাহেবের সুস্থ অনেকটা। আর ঠিক গতকালই একদম অপ্রত্যাশিতভাবে দীপুর সন্তান মিলে গেল ওর। অথচ সে সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছে বলে চিহ্নিত করেছিল পুলিশ। কিন্তু তবুও সে ম্যাচে থাকতো দীপু। তার রুমমেটের সকলকে টাকার কাবু বানিয়ে শারফান তাদের বলে এসেছিল দীপুর সঙ্গে তাদের যেদিন সাক্ষাৎ হবে সেদিনই যেন ফোনে ওকে খবর দেয় তারা, এবং সে কথা রেখেছ ছেলেগুলো। গতকাল মাঝরাতে দীপু ভূতের মতো হাজির হয় ম্যাচে। তার মুখ থেকে জানা যায় রোহন নিজের ব্যবস্থা করলেও তার ব্যবস্থা করেনি, তাকে ফেলেই দালালের সাহায্যে চলে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে বিএসএফ এর হাতে গুলি খেয়ে সেখানেই প্রাণ হারালো রোহান। এই ঘটনা লজ্জাজনক বিধায় দেশে কোনো খবরের চ্যানেলে প্রচার করা হয়নি। বেয়ারিশ লাশ হিসাবে হয়তো দাফনও হয়ে গেছে ইতিমধ্যেই। আর দীপু ছিল কেবল উত্তপ্ত পরিবেশ ঠান্ডা হওয়ার অপেক্ষায়। সিলেটের এক আত্মীয়র বাসায় লুকিয়েছিল সে এতদিন। 3 ফিট লম্বা একটা মোটা রড হাতে নিয়ে দীপুর সামনে এসে দাঁড়ায় শারফান। একই হাতিয়ার নাফিসার পাভেলের কাছেও। জ্ঞানহারা দীপুর জ্ঞান ফেরার পর আর তাকে একটা মুহূর্ত সময় দিল না শারফান পরিস্থিতি বুঝে ওঠার। চোখ দুটো সে খোলা মাত্রই রডটা মাথার উপর তুলে চোখের পলকে নামিয়ে আনল তার পিঠের উপর। ওমা বলে চিৎকার করে উঠত আর একবার পড়ল তার কাঁধে। লাগাতার কতগুলো বাড়ি দেওয়ার পর শারফান থামল। মারের চোটে গলা কাটা মুরগির মতো চটফট করতে করতে প্যান্ট ভিজিয়ে ফেল দীপু। এরই মধ্যে নাফিস আর পাভেল এসে তার গায়ে জামাকাপড় খুলে নিয়ে 4 হাত পা বেঁধে দিল। এমনিতেই সে শারফানকে দেখে প্রাণ হারানোর ভয়ে আতঙ্কিত ছিল। এতে সে আরও ভয় পেয়ে বুকে ভর করে এগুলো শারফানের পায়ের কাছে। কেবল জানে বাঁচার জন্য গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে রেখে উঠল। স্টিলের একটা মাঝারি সাইজের পাত্র, ভেতরে আধা বোতল কেরোসিন ঢেলে দিল পাভেল। একটা ম্যাচ বাক্স থেকে কাঠিটা ঘষে কেরোসিনে ছুঁয়ে দিতেই শো করে আগুন লেগে গেল। আর তার মাঝে রডটা ধরল সে। আগুনের কমলা আলোয় রডটা যেন রক্তের মতো লাল হয়ে উঠল ধীরে ধীরে। শারফান অপেক্ষা করলো রডটা যতক্ষণ না একেবারে গরম লোহা হয়ে ওঠে। নিজের পরিণতি কী হতে যাচ্ছে তা বোঝা হয়ে গেছে নগ্ন দীপুর। তার চিৎকার থামাতে তারই খুলে নেওয়া শর্টস মুখের মধ্যে গুজে দিয়েছে নাফিস। এরপর শুরু হলো তার চূড়ান্ত দুর্ভোগ। জ্বলন্ত রডের প্রতিটি আঘাত সারা শরীরে মরণ যন্ত্রণার মতো ছড়িয়ে পড়তে লাগলো তার। ফাঁকে ফাঁকে নিজের প্রতিটি প্রশ্নের উত্তর আদায় করতে গিয়ে শারফান আবিষ্কার করলো একটি ভয়ঙ্কর নাম, রাজন ভুইয়া। চিন্তার মোড় বদলে গেল ওর। ফানাজকে ধরার জন্য যার সাহায্য নিয়েছিল ও, সে বাবলু ভুইয়া। এরা দুজন একই গোষ্ঠীর এবং একই রক্তের, কিন্তু সম্পর্ক দুজনের মাঝে চরম শত্রুর চেয়েও খারাপ।
কারণ একই বনে যেমন বাঘ আর সিংহ একসাথে টিকতে পারে না, তেমনি গল্প এদের দুজনের মাঝেও। একই শহরে দুজন সমান শক্তিধর সন্ত্রাস দ্বারা এই রাজনকে স্বীকার করা দীপু হাসিবকে স্বীকার করার মতো সহজ নয়। যাকে টক্কর দিয়ে চলতে গিয়ে বাবলুকে নাস্তানাবুদ হতে হয়, কিন্তু তাই বলে কি ছেড়ে দেবে সে রাজনকে? নিজের আপনজনের বেলায় তো সে বাবলুর মতো লাভ ক্ষতি হিসেবে ধার ধারে না। চেয়ারের উপর রাখা ফোনটা হাতে পেঁচে উঠল ওর। এই গভীর চিন্তার মাঝে স্ক্রিনে গত দুদিন এর নাম্বারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওর, তাই রিসিভ না করে থাকতে পারলো না। দীর্ঘ একশ্বাস টেনে নিয়ে ফোনটা কানে ধরল ও। হ্যাঁ বলুন রায়হান ভাই, কি অবস্থা? মাত্রই কাউন্সিলিং শেষ করলাম তোমার স্পেশাল পার্সনের, অর্থাৎ আমার পেশেন্টের, এবং আজ তার ভিতরের সমস্ত কথা টেনে বের করতে পেরেছি। আমার মনে হলো তোমার তা জানা জরুরি। রায়হান আজাদ সম্পর্কে শারফানের ভাই, বন্ধু কিছুই নয়। তবে সে জিসানের চাচাতো ভাই। তার হদিস জিসানের থেকে পেয়েছিল সে। সানাকে হাসপাতালে পৌঁছানোর পর ওকে যে ডাক্তার চিকিৎসা দিয়েছিলেন তিনি শারফানের কথাতেই দায়িত্ব নিয়েছিলেন, এবং তিনি ছিলেন আদতে সাইফুল সাহেবের শুভাকাঙ্ক্ষী, যার সঙ্গে অতীতে শারফানের কেবল সৌজন্য সাক্ষাৎ ছাড়া বাড়তি কোনো কথা হয়নি কোনো দিন। সেই মানুষটির সঙ্গে সে সানার জন্য ব্যক্তিগতভাবে আলাপ করেছিল সেদিন, এবং সেদিনই প্রথম সে কোথাও বাবার পরিচয় ব্যবহার করে সুবিধা গ্রহণ করলো। সানা এখনও মামা বাড়িতেই। 24 তারিখ থেকে সে মনোরোগ চিকিৎসক রায়হানের কাছে চিকিৎসা নিচ্ছে। তার থেকেই ওর শারীরিক অবস্থা, মানসিক অবস্থার সকল তথ্যই প্রতিনিয়ত নিচ্ছে শারফান, এবং বলা হয়নি ওকে পৌঁছে দেওয়ার পর ওকে আজ অবধি প্রায় প্রতিটি মুহূর্তেই সেই অদ্ভুত সমস্যায় ভুগছে। না চাইতো তার কাজ, ঘুম, সব কিছুর মাঝেই সানাকে স্মরণ হচ্ছে বারবার এবং বারবার। কোনো সিরিয়াস কেস ভাইয়া? রায়হানের সেই কথাতেই বেশ চিন্তায় পড়ে গেল শারফান। সেই সুযোগেই আপাতত মাথা থেকে সটকে বলল দীপু। আরে ঘাবড়িও না, তবে তোমার জন্য কথাগুলো শখ পাওয়ার মতো হতে পারে। রহস্য করে কথা বলা বা উত্তেজনা বাড়াতে ভনিতা করা অসহ্য রকম অপছন্দ শারফানের। কেবল ফোনের ওপাশে মানুষটা রায়হান বলে ধৈর্যের সুরে বলল, ভাইয়া কাইন্ডলি ডিরেক্ট পয়েন্টে আসবেন। আচ্ছা সরি, সোজা কথায় আসি। তবে ট্রমা বন্ড বোঝো? সাইকোলজির বিদ্যা আমার কি বোঝার কথা? না, একদমই না। এক্সট্রিমলি সরি। তোমার ধৈর্যের পরীক্ষা নিয়ে ফেলেছি বারবার, ভেঙে ফেলেছি আমি। কোনো মানুষ যখন যাকে ভালোবাসে এবং সেই মানুষটির হাতেই সে নিপীড়িত হয়, তখন তার মধ্যে একটা জটিল দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা সাইকোলজিতে ট্রমা বন্ড নামে পরিচিত। আমার অর্থাৎ একজন সাইকিয়াট্রিস্টের দৃষ্টিকোণ থেকে সানায়ার মানসিক প্রক্রিয়াকে কয়েকটি সংজ্ঞার মধ্যে দিয়ে বিশ্লেষণ করেছি তোমাকে, তাহলে বুঝবে ওর মানসিক হালটা। প্রথমে বলি বিট্রেয়াল ট্রমার ব্যাপারে। তুমি যেটা করেছো ওর সঙ্গে তা ছিল ওর কাছে অবিশ্বাস্য ধাক্কা। অর্থাৎ ও তোমার থেকে এভাবে নির্যাতিত হবে সেটাও ভাবতে পারেনি। ওর শারীরিক ও মানসিক আঘাত পাওয়ার পর ওর মাঝে বিশ্বাসভাঙের ক্ষত তৈরি হয়েছে। ভবিষ্যতে ভালোবাসার প্রতি ভয়, ঘনিষ্ঠতা গড়াতে অসুবিধা, আর নিজের মধ্যে দ্বন্দ্ব, লাইক ভুলটা কি আমারই ছিল। দ্বিতীয়ত স্টকহোম সিন্ড্রোম, লাইক ইমোশনাল কনফ্লিক্ট। যদিও তোমার আচরণ ছিল সহিংস, তবুও তোমার প্রতি কিছুটা কোমল বা অনুভূতির রেশ থেকে গেছে ওর মাঝে। এটাই ওর মাঝে প্রচণ্ড কষ্ট সৃষ্টি করেছে। ভালোবাসা পুরোপুরি মুছে না যাওয়ায় সেটা দগদগে ক্ষতর মতো। প্লিজ 1 সেকেন্ড। আপনি এত ভেঙে চুরে বলার পরও আমি কিছু একটা মিস করে গেছি মনে হচ্ছে। মানে আমাকে নিয়ে ওর মনে যেটা তৈরি হবে সেটা রাগ, ক্ষোভ, ঘৃণা, এগুলো রাইট? সেখানে ইমোশনাল কনফ্লিক্ট সৃষ্টি হবে কেন? কিরে ভাই, তোমার ওদিকে একই অবস্থা? তোমাকে শুরুতেই তো এটার ব্যাখ্যা দিয়েছি। ট্রমা বন্ড, ট্রাজিক ম্যান। মেয়েটা তোমাকে ভালোবাসতে শুরু করেছিল, বুঝেছ? আমি আস্তে স্পষ্ট বুঝতে পারলাম যখনও তোমাদের পরিচয় শুরু থেকে এই দুর্ঘটনার আগ পর্যন্ত সমস্ত খুলে বলল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সরল মেয়েটা তোমাকে কিভাবে কখন ভালোবেসে ফেলেছে তা সে নিজেও বোঝেনি। ইভেন আমার সঙ্গে কথা বলার আগ পর্যন্ত সে অজানা ছিল এ ব্যাপারে, এবং ওর সমস্যা এখানেই তৈরি করেছে। একটা মানুষ যে ওকে 7টা দিন আটকে রেখে এতটা কষ্ট দিয়েছে, সেই মানুষটাকে কেন্দ্র করে সে নির্দিষ্ট একটা অনুভবে আসতে পারছে না। যদিও তোমাকে ভালো না বেসে ফেলতো, তবে আজ তোমার জন্য অনায়াসে ঘৃণা উৎপন্ন হতো ওর মাঝে। আর সেটা হলে মেয়েটা খুব বাঁচাবাসত। তুমি বুঝতে পারছো না কতটা জটিল মানসিক দ্বন্দ্বে পড়েছে সে। মায়ের বুকে ফিরেও রাতে শান্তিতে ঘুমাতে পারছে না,
না সে তোমাকে পুরোপুরি ক্ষমা করতে পারছে, না ঘৃণা করতে পারছে। এই মানসিক দ্বন্দ্ব বেচারিকে কঠিন যন্ত্রণা দিচ্ছে। এরপর আসি তোমার কাছে ওর আত্মসমর্পণ, যেটাকে আমরা বলি ট্রান্সফার অফ এজেন্সি ফর পানিশমেন্ট। যদিও সে তোমাকে তোমার অন্যায়ের বিচার করতে বলেছে, কিন্তু তোমার সেফ ইম্পোজড রিডেমশন ওর দগ্ধ অনুভূতিশীল হৃদয়কে নাড়া দিয়েছে অলরেডি। যখনই ও একা থাকছে তখনই ওর মাঝে এক এক রকমের চিন্তা চলছে। একবার মনে হচ্ছে ওর তুমি যেটা করেছো সে হয়তো সেটারই যোগ্য, যেহেতু যারার সঙ্গে হওয়ার বিপদের জন্য সে নিজেকে অপরাধী ভাবে। আবার কখনো মনে করছে তুমি যা করেছো তা অন্যায়, কিন্তু তারপর সেই তুমি ওকে তোমার বিচারক হতে বলেছ। তাহলে কি তোমাকে সাজা না দিয়েও ভুল করেছে, নাকি তোমাকে ক্ষমা করে ওর দুর্বলতার পরিচয়? এই দ্বন্দ্ব মেন্টাল প্যারালাইসিস তৈরি করেছে ওর মাঝে। ও সিদ্ধান্ত নিতে পারছে না ও কি অনুভব করছে, ভালোবাসা, ঘৃণা না সহানুভূতি। এখানেই শেষ নয়, আরও সমস্যা আছে। গিল্ট রিভার্সাল, ডিলেট হিলিং,